নমস্কার। গল্প বলবো বলে পরিবারের সকল সদস্যদের জানাই আমার অফুরন্ত ভালোবাসা। আশা করছি ভগবানের কৃপায় সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। জন্মভূমি বা জন্মভিটের প্রতি টান কম বেশি সকলেরই কিন্তু থাকে। ভিটে মানে তো শুধুই ইট কাঠ পাথর নয়, তা স্মৃতির কুয়াশায় ঢাকা একটা পৃথিবী, যেখানে থাকে হারিয়ে যাওয়া শৈশবের প্রতিচ্ছবি, কত স্মৃতি। চলুন আর কথা না বাড়িয়ে সরাসরি আজকের গল্পে যাই। আজ আপনাদের শোনাবো শ্রদ্ধেয় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা পৈতৃক ভিট। মধুমতি নদীর ওপরেই সেকালের প্রকাণ্ড কোঠাবাড়িটা। রাধামোহন নদীর দিকে বারান্দাতে বসে একটা বই হাতে নিয়ে পড়বার চেষ্টা করলো বটে, কিন্তু বইয়ে মন বসাতে পারল না। কেমন সুন্দর ছোট্ট গ্রাম্য নদীটি, ওপারে বাঁশবন আমবন বহুকালের, ফলের বাগান যেন প্রাচীন অরণ্যে পরিণত হয়েছে। একা এত বড় বাড়িতে থাকতে বেশ লাগে, খুব নির্জন। পড়াশোনা করবার পক্ষে কিংবা লেখাটেখার পক্ষে বেশ জায়গাটি। তাদের পৈতৃক বসতবাটি বটে, তবে কতকাল ধরে তারা কেউ এখানে আসেনি, কেউ বাস করেনি। রাধামোহনের বাবা শ্যামাকান্ত চক্রবর্তী তার বাল্য বয়সে এই গ্রাম ছেড়ে চলে যান মেদিনীপুরে, তার মামার বাড়ি। সেখান থেকে লেখাপড়া শিখে মেদিনীপুরে ওকালতি করে বিস্তর অর্থ উপার্জন করেন এবং সেখানে বড় বাড়িঘর তৈরি করেন। স্বগ্রামে যে একেবারেই আসেননি তা নয়, তবে সে দু একবারের জন্য এসে বেশি দিন থাকেও নি। অত বড় পয়সাওয়ালা উকিল থাকলে তার চলতো না। গ্রামের বাড়িতে জ্ঞাতি ভাইরা এতদিন ছিল, তারা সম্প্রতি এখান থেকে উঠে গিয়ে অন্যত্র বাস করছে, কারণ গ্রামে বসে থাকলে আর সংসার চলার উপায় হয় না। যা কিছু জমি জামা আছে না দেখলে থাকে না। বাড়িটারও একটা ব্যবস্থা করতে হয়, নইলে বাড়িঘর সব নষ্ট হয়ে যাবে। রাধামোহন নিজে গত বৎসর ওকালতি পাশ করে পরলোকগত পিতৃদেবের পসারে বসেছে। এবার দেশের চিঠি পেয়ে পুজোর ছুটিতে একাই গ্রামে এসেছে, বাড়ি ঘর এবং জায়গা জমির একটা বিলি ব্যবস্থা করতে। পাশের বাড়ির বৃদ্ধ ভৈরব বাড়ুর যে দুদিন খুব দেখাশোনা করেছেন, তিনি জোর করে তাঁর বাড়িতে রাধামোহনকে নিয়ে গিয়ে কদিন খাইয়েছেন, নইলে রাধামোহন নিজেই রেধে খাবে পৈতৃক ভিটেতে, এই ঠিক করেই এসেছিল। ভৈরব বাড়ুজ্যের বড় ছেলে কেষ্ট এসে বলল, দাদা চা খাবে না? শুন, তুই নিয়ে আয় কেষ্ট, বেশ লাগছে সন্ধ্যাবেলাটা নদীর ধারে। আনবো? সেই ভালো, যা। গ্রামের সবাই অবশ্যই আত্মীয়তা করেছে, ভালোবেসেছে। বৃদ্ধ লোকেরা বলেছে, আহা তুমি শ্যামাকান্তদার ছেলে, কেন হাত পুড়িয়ে রেধে খেতে যাবে? আমরা তো মরিনি এখনো, এসো আমাদের বাড়ি। রাধামোহন সকলের কাছেই কৃতজ্ঞ। কেষ্ট চা দিয়ে কিছুক্ষণ গল্প করে চলে গেল। তারপর রাধামোহন আবার একলা। অন্ধকার রাত্রি, মধুমতির জলে তারা ভরা আকাশের ছায়া পড়েছে। রাধামোহন বসে বসে ভাবছে, এই এত বড় বাড়িটা তার ঠাকুরদাদা তৈরি করেছিলেন কেন এখানে? সেকালের পুলিশের দারোগা ছিলেন তিনি, অনেক পয়সা রোজগার করেছেন বটে কি, কিন্তু বৈষয়িক বুদ্ধি ছিল না সেকালের লোকের। এই বন জঙ্গলে ভরা গ্রামে কেউ পয়সা খরচা করে বাড়ি করে? কি কাজে আসছে এখন? আচ্ছা, সুরকির কলওয়ালারা বাড়িটা নেয়, তাহলে পুরনো ইটের দরে বিক্রি করে দেওয়া যায়। খুট করে কিসের একটা শব্দ শোনা গেল। রাধামোহন দেখলে একটি 10-11 বছরের টুকটুকে ফর্সা মেয়ে ঘরের দাওয়ায় আড়াল থেকে উঁকি মারছে। ঘরের মধ্যে হ্যারিকেন জ্বলছে, বারান্দাতে সামান্য আলো এসে পড়েছে, সুতরাং একেবারে অন্ধকারে সে বসেনি। ভৈরব বাড়ুর যে একবার ছেলে পাঠায় একবার মেয়ে পাঠায়, লোকটা খুব যত্ন করছে বটে। ও বললে, কি খুকি, ভাত হয়েছে বুঝি? একটু পরে মেয়েটি সংকোচের সঙ্গে বাইরে এসে দাঁড়ায়। রাধামোহন বলল, তোমার নাম কি? লক্ষ্মী। বেশ নাম। পড়ো? গান জানো? রাধামোহন হেসে বলল, তবে তো মুশকিল দেখছি, বিয়ের বাজারে তুমি যে বিপদে পড়বে। রান্না? বালিকা ঘাড় নেড়ে জানায় সে জানে। ওই একটা ভালো গুণ রয়েছে তোমার। কি কি রান্না জানো? সব।
সব? বাহ, বেশ খুকি, তুমি বসো। বালিকা সলজ্জভাবে ঘাড় নেড়ে বলল, না, বসবো না। কেন, কাজ আছে? না। তবে বসো। না, আমি যাই, তুমি খেয়ে এসো। যাচ্ছি। ভাত হয়েছে? তোমার খুব খিদে পেয়েছে না? যাও, খেয়ে এসো। রাধামোহন কি একটা বলতে গিয়ে পিছন ফিরে দেখলে খুকি কখন চলে গিয়েছে। সে একটু পরে বাড়ুজ্যে বাড়ি খেতে গেল। ভৈরব বাড়ুজ্যে বললেন, এসো বাবাজি, এসো, রান্না প্রায় হয়ে এলো। রাধামোহন বললে, হ্যাঁ, আপনার মেয়ে ডাকতে গিয়েছিল যে। খাওয়া দাওয়া করে রাধামোহন চলে এলো। একা নির্জন বাড়িতে তার বেশ লাগে। তার পূজ্যপাদ পিতৃপুরুষেরা যেন অদৃশ্য চরণে এখানে বিচরণ করেন। এই বাড়িতে তার পিতামহ বাল্যকালে খেলে বেরিয়েছেন। তার পিতামহী নববধূরূপে প্রথম এসে দুধে আলতায় পা রেখে দাঁড়িয়েছেন এই বাড়ির প্রাঙ্গণে। আজ তারা বিদেশে গিয়ে বড় বড় বাড়ি ফেঁদে বাস করছে, দেশকে ভুলেছে। গভীর রাত্রে ঘুমের ঘোরে সব পূর্বপুরুষেরা যেন এসে অনুযোগ করেন, কেন আমাদের ছেড়ে চলে গেলে, কি করেছিলাম আমরা? পরদিন সকালে উঠে সে নিজের জমি জমা নিয়ে ব্যস্ত রইল। সারাদিন কাটলো সেভাবে। রাত্রে বারান্দাতে বসেছে। আবার সেই খুকিটি এসে দরজার আড়ালে দাঁড়ালো। প্রথমটা রাধামোহন টের পায়নি। বড় লাজুক মেয়ে, নিঃশব্দ চরণে কখন এসে যে দাঁড়ায়। রাধামোহন বললে, খুকি, ভাত হয়েছে নাকি? আজ দেরি হবে, মাংস রান্না হচ্ছে তোমার জন্য। সত্যি? তবে তো আজ ফিস্টের ব্যবস্থা। ও, তুমি বুঝি ফিস্ট বুঝতে পারলে না? ভোজ যাকে বলে। কি বলো? খুকি হেসে চুপ করে রইল। বেশ মেয়েটি, বেশি কথা বলে না, শান্ত সলজ্জ ব্যবহার। রাধামোহন বললে, তোমার মামার বাড়ি কোথায় খুকি? ভুলে গিয়েছি। ভুলে গেছি কি রকম, সেখানে যাও না? খুকি ঘাড় নেড়ে বলল, না। রাধামোহনের হাসি পেল খুকির কথায়, বেশ নিঃসংকোচ ভাব ওর। খুকি আবার বললে, তুমি একা এসেছো কেন? রাধামোহন হাসতে হাসতে বলল, কেন বলো তো? বৌঝিদের নিয়ে এসো, এত বড় বাড়ি পড়ে আছে, আমোদ করুক। তোমার তাই ইচ্ছে খুকি? খুব, আমি তো তাই চাই। কেন? কতকাল এ বাড়ি এমনি পড়ে আছে না, কেউ পিদিম দেয় না। এ কথাটা ওর মুখ থেকে শুনে রাধামোহন আশ্চর্য লাগলো। এতটুকু মেয়ের মুখে এমন কথা, পাকা গিন্নির মতো। ও কৌতুকের সঙ্গে বলল, তোমার তাতে খারাপ লাগে নাকি খুকি? বাহ, লাগে না। তোমরা সবাই এসো, বাড়িতে শাক বাজুক, সন্ধ্যের পিদিম দেওয়া হোক। কথা শেষ করি সে ব্যস্তভাবে বলল, তোমার খুব খিদে পেয়েছে না? বড্ড রাত হয়ে গেল। না না, এমন আর বেশি রাত কি? তোমার আবার সকালে খাওয়া অভ্যেস। তুমি কি করে জানলে খুকি? অস্ফুট হাসির সুর মাত্র শোনা গেল, কোনো উত্তর এলো না। একটু পরে মাথা দুলিয়ে দুলিয়ে খুকি বললে, ভালো লাগে, বড্ড ভালো লাগে। রাধামোহন ওর দিকে চেয়ে বলল, কি ভালো লাগে খুকি? এই তুমি আজ এসেছো, কেউ তো কখনো আসে না এ বাড়িতে। তুমি যাও, মাংস রান্না হয়ে গিয়েছে। হয়ে গিয়েছে? তুমি কি করে জানলে? খুকি হেসে বলল, আমি জানি যে। যাও তুমি। দাঁড়াও, আমি মুখটা ধুয়ে আসি, একসঙ্গে যাব। মুখ ধুয়ে এসে কিন্তু রাধামোহন খুকিকে আর দেখতে পেল না। চঞ্চল মন ছেলে মানুষের আগেই চলে গিয়েছে। বেশ খুকিটি কেমন পাকা পাকা কথা বললে, হাসতে হাসতে প্রাণ যায়। ভৈরব বাড়ুজ্যে ওকে দেখে বলল, এসো এসো বাবাজি, এই তোমাকে ডাকতেই পাঠাচ্ছিলাম। আজ একটু বেশি রাত হয়ে গেল, একটি মাংস নেওয়া হলো আজ। বলি, রোজ রোজ ডাল ভাত ওরা খেতে পারে না। আমার বাড়ি আজ দুদিন খাচ্ছে, সে আমার ভাগ্যি, নইলে ওদের অভাব কি? তাই আজ। রাধামোহন সলজ্জভাবে বললেন, না না, সে কি কথা, যা জুটবে তাই খাবো। পর ভাবেন নাকি কাকা, আমি তো বাড়ির ছেলে। পরদিন আবার খুকি সন্ধ্যার সময় এসে হাজির। রাধামোহন বললে, এসো খুকি, তোমার কথাই ভাবছিলাম। খুকি হেসে বলল, আমার কথা? সত্যি তোমার কথা। খুকি ছেলে মানুষভাবে ঘাড় দুলিয়ে হেসে বললে, কেন, আমি জানি। তুমি জানো? জানি, কিন্তু বলবো না। রাধামোহন আজ খানিকটা সন্দেশ আনিয়ে রেখেছে খুকিকে দেবে বলে। অবশ্যই আনিয়েছিল হরিনন্দীর চাকর অমূল্যকে দিয়ে, ইসলামকাঠির বাজার থেকে। ইসলামকাঠির সন্দেশ এ অঞ্চলে বিখ্যাত। অমূল্য দেখা যাচ্ছে গল্প করে বেড়াচ্ছে। রাধামোহন মনে মনে বিরক্ত হয়ে উঠল অমূল্যর ওপর। খুকিকে হঠাৎ খুশি করে দেবে সন্দেশ হাতে দিয়ে ভেবেছিল, সেটা আর হলো কই। তবুও রাধামোহন বললেন, তুমি জানো না খুকি? কি বলো তো? খুকি মৃদু হেসে বলল, জানি আমি। ওর হাসির মধ্যে এমন একটা বিজ্ঞতা আছে,
যে রাধামোহন আর কোনো প্রশ্নই করলো না এ নিয়ে। ও জানে ওর মৃদু হাসির মধ্যে দিয়ে সে কথা বোঝা গেল। অমূল্যটা আচ্ছা তো, পাড়া গায়ের লোকের পেটে কোনো কথা থাকে না। খুকি আবদারের সুরে বলল, কই দাও আমাকে সন্দেশ। রাধামোহন ব্যস্ত হয়ে ওকে সন্দেশ দিতে গেল, কিন্তু ওকে আর সেখানে দেখা গেল না। চঞ্চলা বালিকা কখন হঠাৎ চলে গিয়েছে। ওর ধরন বড় আশ্চর্য রকমের। আহারের সময় ভৈরব বাড়ুজ্যের বাড়িতে ও সন্দেশটা নিয়ে গেল, বললে খুকি বড় লাজুক, তখন চলে এলো। ওকে একটু এই ভৈরব বাড়ুজ্যে হেসে বলল, খুকি বুঝি তোমার কাছে গিয়েছিল? রোজই যায়, গল্প সল্প করে। তাই নাকি? হ্যাঁ, ও একটু লাজুক বটে, খুব ছেলে মানুষ তো। খুকি আবার নির্দিষ্ট স্থানটিতে এসে দাঁড়ালো বারান্দাতে। রাধামোহন বললে, কাল অমন করে চলে গেলে কেন তুমি? আমি ভারী রাগ করেছিলাম কিন্তু। খুকি হেসে চুপ করে রইল। খেয়েছিলে সন্দেশ? বারে, যখন তুমি বললে ওই তো আমার খাওয়া হয়ে গেল। পরক্ষণে সে যেন স্নেহের সুরে বললে, তুমি এই এসেছো, আমার কত ভালো লাগছে। বাড়িতে পিদিম জ্বলছে, একা একা ভালো লাগে। শহরে যাবে আমার সঙ্গে? চলো, আমার এখানেই ভালো, ওসব আমার ভালো লাগে বুঝি। বাহ, কত টকি ছবি, কত খাবার দাবার। হোক গে, আমার তাতে। তুমি আবার আসবে বলো? আসবো নিশ্চয়ই, কেন আসবো না? এতদিন তো আসোনি, ভিটেতে সন্ধ্যের সময় পিদিম জ্বলেনি। আচ্ছা আসি আজ। তুমি তো মঙ্গলবার যাবে। রাধামোহন একটু আশ্চর্য হলো। মঙ্গলবার সে যাবে বলেছিল ভৈরব বাড়ুজ্যেকে। ভৈরব কাল আবার বাড়িতে গল্প করেছেন। তারপর দুদিন রাধামোহন বৈষয়িক কাজে অন্য গ্রামে গিয়ে রইল। সোমবার অনেক রাত্রে নৌকোযোগে স্বগ্রামে ফিরল বটে, কিন্তু ভৈরব বাড়ুজ্যের বাড়ির কারোর সঙ্গে অত রাতে আর দেখা করল না। ঘরে চিড়ে ছিল, তাই খেয়ে রাত কাটালে। পরদিন সে যাবার জন্য তৈরি হচ্ছে। ভৈরব এসে বললেন, বাবাজি, কাল রাত্রে কত রাত্রে এলে? খেলে কোথায়? আমাদেরকে ডাকা উচিত ছিল তোমার, তুমি তো ঘরের ছেলে, এত লজ্জা করো কেন? ছি। রাধামোহন বললে, আপনার খুকিটিকে একবার ডেকে দিন না। বেশ বেশ, এখনই ডাকছি, দাঁড়াও। একটু পরে একটি 8 বছরের কালো মতো মেয়ের হাত ধরে ভৈরব বাড়ুজ্যে সেখানে নিয়ে এলেন। রাধামোহন বলল, এ খুকি তো নয়, এর দিদি। ভৈরব বাড়ুজ্যে বললেন, এর দিদির তো বিয়ে হয়ে গেছে, সে তো শ্বশুর বাড়ি আছে, তুমি তাকে দেখোনি। তবে আপনার বাড়ির অন্য কোনো মেয়ে? আমার বাড়িতে বাবাজি আর কোনো মেয়ে নেই। তবে অন্য কোনো মেয়ে? কিন্তু না, আর কোনো মেয়ে এ পাড়ায় নেই ও বয়সে। 2 ঘর তো মোটে ব্রাহ্মণের বাস। বয়স কত? রাধামোহনের হঠাৎই মনে পড়ে গেল। বললে, ওর নাম লক্ষ্মী। লক্ষ্মী? সে আবার কি? কই, ও নামের মেয়ে এ গ্রামে তো নেই। তোমার শুনতে ভুল হয়ে থাকবে বাবাজি। শুনতে ভুল হতে পারে নামটা, কিন্তু সে খুকিটি কে সে তো আর ভুল হবে না। কই বাবাজি, বুঝতে তো পারলাম না। ও বয়সের ও নামের মেয়ে আমাদের পাড়ায় কেউ নেই ঠিকই। রাধামোহন চিন্তিত মনে বিদায় নিলে। আশ্চর্য ব্যাপার, খুকি বা দেখা করতে এলো না কেন? স্বগ্রাম থেকে ফেরবার 2 বছর পরে রাধামোহন তার পিসির বাড়ি গিয়েছে জব্বলপুরে। সেখানে পুরনো এক ফটো অ্যালবাম খুলে দেখতে দেখতে একটি মেয়ের ফটো চোখে পড়ল। এই মেয়েটিকে সে যেন কোথায় দেখেছে, ঠিক মনে পড়ল না। পিসিমাকে ডেকে ফটোটা দেখাতে তিনি বলেন, একে তুই দেখবি কোথায়? ও তো আমার ছোট বোন, তোর ছোট পিসি, 12 বছর বয়সে মারা যায়। তখন তুই কোথায়? তোর মার বিয়েই হয়নি। আমরা তখন সব আমাদের গাঁয়ের বাড়িতেই থাকি। তারপর পিসিমা কতকটা যেন আপন মনেই বললেন, আহা, একটু একটু মনে হয় আগে বেশ দেখতে ছিল। সে আজ 40 বছরের কথা। তারপর তোর বাবাও দেশ ছেড়ে মেদিনীপুর চলে গেল। দেশের বাড়িতে যাওয়াই হয়নি। বিয়ের পর আমি একবার মোটে গিয়েছিলাম, সেও আজ 20 বছর আগের কথা। রাধামোহন অবাক হয়ে চেয়ে রইল অ্যালবামখানা হাতে। হঠাৎ মনে পড়াতে বলল, কি নাম ছিল ছোট পিসিমার? পিসিমা উত্তর দিলেন, লক্ষ্মী। আজকের গল্পটি এখানেই সমাপ্ত করলাম। গল্প বলবো বলের সাথে আমি সঞ্চিতা ছিলাম এতক্ষণ আপনাদের সাথে। দীর্ঘদিন পর রাধামোহন ভিটেতে ফিরে এসে দেখে তার শৈশবের সেই পরিচিত স্মৃতি পরিবর্তিত হয়েছে। স্মৃতিতে যে ছবি ছিল তার, বাস্তবে তা আর নেই। কিন্তু অতীতের সাথে তার একটা অদৃশ্য যোগ রয়ে গেছে। ভিটেতে ধ্বংসস্তূপের মাঝেও সে এক টান অনুভব করে।
অনুভব করে অতীতের সম্পর্কের মায়া। যাই হোক, গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। গল্পটি ভালো লাগলে একটি লাইক করবেন ও সকলের সাথে শেয়ার করে সকলকে শোনার সুযোগ করে দেবেন। আমাদের সাহিত্যিকদের এই রকম সাহিত্য রস আরও উপভোগ করতে চাইলে চ্যানেলটি আজই সাবস্ক্রাইব করুন। আপনাদের ভালোবাসা ও পাশে থাকার আশা নিয়ে বিদায় নিলাম। কথা হবে আগামী রবিবার নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণ সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। শুভরাত্রি।